হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইউসরা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ আমরা তস্করি দ্য স্মাগলার্স ওয়েব সিরিজটি এক্সপ্লেন করতে যাচ্ছি। ভিডিও শুরু করার আগে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশন বেলটি অন করে দিন, যাতে মুভি এবং ওয়েব সিরিজের লেটেস্ট এক্সপ্লেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এপিসোড 1 এর শুরুতে আমরা একটি মেয়েকে দেখি যে দুজন লোককে তাড়া করছিল। মনে হয় তাদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ভীষণ ঝগড়া হয়েছিল, কিন্তু ওই দুই লোক সেখান থেকে পালিয়ে যায় এবং মেয়েটি ক্লান্ত হয়ে সেখানে বসে পড়ে। ঠিক তখনই অর্জুন নামের একজন কাস্টম অফিসার আসে। তাকে দেখে মেয়েটি একেবারে হতভম্ব হয়ে যায়। এরপর অর্জুন মেয়েটিকে সঙ্গে নিয়ে যেতে যেতে বলে সে একজন সাসপেন্ড অফিসার এবং সে তাকে মুম্বাই এয়ারপোর্টে চলতে থাকা তস্করির ব্যাপারে জানাবে। সে বলে এখানে প্রতিদিন কোটি কোটি টাকার মাল তস্করি হয়। তারপর ফ্ল্যাশব্যাকে চিনে আমরা সে একই মেয়েকে দেখি। সে হেরোইনের পুড়িয়ে খেয়েছিল যাতে সে ভারতে স্মাগলার করতে পারে, আর এই কারণেই অর্জুন তার পেছনেই ছিল। এরপর আমরা একটি ছেলেকে দেখি যে ল্যাপটপের ভেতরে সোনা লুকিয়ে ভারতে আনার চেষ্টা করছিল। এর পাশাপাশি একটি বুড়ি মহিলাকেও দেখানো যায় যে ডায়মন্ড স্মাগলার করার প্রস্তুতি নিচ্ছে। এসব দৃশ্য দেখিয়ে বোঝানো হয় যে প্রতিদিনই মুম্বাই এয়ারপোর্ট দিয়ে এভাবে নানা জিনিসপত্র ভারতে স্মাগলার করা হয়। এরপর আমরা ব্যাংককের এক লোককে দেখি যে মুম্বাই কাস্টম অফিসার পাবনকে ফোন করে জানায় যে এক বুড়ি মহিলা কয়েক কোটি টাকার মাল নিয়ে আসছে, তাকে ধরে ফেলতে হবে। আর এর বদলে সে মাত্র 2 লাখ টাকা চায়। এই কথা শুনে পবন তো খুব খুশি হয়ে যায়, কারণ সে নিজেও একজন দুর্নীতিগ্রস্ত এবং সেই মালগুলো সে নিজের কাছেই রাখবে। এরপর অর্জুন জানায় এই তস্করি অনেক দিন ধরে চলছে, কিন্তু যখন নির্বাচন কাছে আসে তখন বিরোধীরা তস্করি বন্ধ করার বিষয়টি তুলে ধরে এবং এই সমস্ত দোষ ফাইন্যান্স মিনিস্টারের উপর চাপায়। এরপর আমরা দেখি ফাইন্যান্স মিনিস্টার কাস্টম হেডকে ডেকে পাঠান এবং বলেন যে কোনো উপায়ে তাকে তস্করি বন্ধ করতে হবে। তখন কাস্টম হেড অবিনাশ বলে এটা বন্ধ করা খুবই কঠিন, কারণ তস্কররা যে কোনো মানুষকে কিনে নেয়, এমনকি রাজনীতিবিদদেরও। তখন মন্ত্রী বলেন যারা সৎ অফিসার তাদের সবাইকে মুম্বাই এয়ারপোর্টে পোস্টিং দিতে, যাতে নির্বাচনের আগে এই তস্করি বন্ধ করা যায়। এরপর অবিনাশ তার সবচেয়ে সৎ অফিসার অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রকাশকে মুম্বাই এয়ারপোর্টিং এ পোস্টিং দেন। সেখানে আমরা দেখি কিভাবে এয়ারপোর্ট অফিসাররা অল্প টাকার লোভে স্মাগলারদের ছেড়ে দেয়, আর এইভাবেই চলতে থাকে স্মাগলার। এরপর পবন খুব টাইট সিকিউরিটির মাধ্যমে সে বুড়ি মহিলাকে ধরে ফেলে, কিন্তু তার ব্যাগ চেক করে সে কিছুই পাওয়া যায় না, যা দেখে পবন ভীষণ অবাক হয়ে যায়। পরে সে বুড়ি মহিলা একটি হোটেল রুমে যায় এবং জানা যায় যে সে তার সঙ্গে বসে থাকা একটি পরিবারকে ডায়মন্ডগুলো দিয়ে দিয়েছিল। এভাবে সে আগেও বহুবার স্মাগলিং করেছিল এবং সেই পরিবারকে কমিশন দিয়ে সে চলে যায়। অন্যদিকে ব্যাংকক থেকে সেই লোকটি পবনকে খবর দিয়েছিল সেও আরেকজনের কাছ থেকে নিজের অংশ নিচ্ছিল পবনকে ভুল পথে চালিত করার জন্য। এদিকে আমরা আবারও সেই মেয়েটিকে দেখি যে হিরোইন স্মাগলার করতে ভারতে আবার আসে, কিন্তু এয়ারপোর্টে দুজন লোক তাকে তুলে নিয়ে যায় এবং রমেশ নামের এক ব্যবসায়ীকে ফোন করে বলে তোমার হেরোইন এখন আমাদের কাছে, তাই তোমাকে 50 লাখ টাকা দিতে হবে। রমেশ বলে সে 25 লাখ দেবে। শেষে তাদের মধ্যে ডিল হয়ে যায়। আসলে এ মাল কয়েক কোটি টাকার, আর রমেশই ভারতে হেরোইন আমদানি করে। এরপর রমেশ তার এক লোককে পাঠায় সে ডিল সম্পূর্ণ করতে। অন্যদিকে আমরা প্রকাশকে দেখি যে তার সিনিয়রের কাছে গিয়ে বলে এই তস্করি বন্ধ করতে তার নিজস্ব কিছু অফিসারের দরকার, কিন্তু তার সিনিয়ররা বলে কোনো কারণ ছাড়া অফিসারকে ট্রান্সফার করা যাবে না। কিন্তু সিনিয়র আরো বলে খুব শীঘ্রই মন্ত্রীর জামাই এখানে আসবে, তাই তার দেখভালের দায়িত্ব প্রকাশের। এটা শুনে প্রকাশ খুব রেগে যায় এবং বলে সে এখানে কাজ করতে এসেছে, চাকরের মতো ব্যবহার হওয়ার জন্য নয়। এই সময় প্রকাশ একটি ছেলের উপর সন্দেহ করে এবং তার ব্যাগ চেক করে। তখন ধরা পড়ে ওই ছেলেটির ল্যাপটপের ভিতরে সোনা লুকিয়ে এনেছিল। এতে বোঝা যায় যে প্রকাশ তার কাজে কতটা দক্ষ। এর পরের দিন মন্ত্রী জামাই মুম্বাই এয়ারপোর্টে দিয়ে যাচ্ছিল, কিন্তু তাকে স্বাগতম জানানোর জন্য কেউই ছিল না। কিন্তু প্রকাশ সিসিটিভির মাধ্যমে তার উপর নজর রাখে এবং দেখে সে খুব দামি গড়ে পড়েছে। এখানেই প্রকাশ তার বুদ্ধি খাটিয়ে একজন কনস্টেবলকে কানে কথা ঢুকিয়ে দেয় যে নীলকোট পরা লোকটি স্মাগলিং এর ঘুমিয়ে পড়েছিল। সেই কনস্টেবল টাকার লোভে পবনের কাছে গিয়ে কথাটা জানায়। পবন কোনো কিছু যাচাই না করেই মন্ত্রী জামাইকে একটি রুমে নিয়ে যায় এবং তাকে জিজ্ঞেস করতে থাকে এই ঘড়ির দাম কত। এরপর মন্ত্রী জামাই মিথ্যা বলে যে ঘড়িটা নাকি খুবই সস্তা, কিন্তু পবন তাকে চড় মারে, কারণ সেই ঘড়ির দাম ছিল 5 কোটি টাকা।
এইখানেই সিন শেষ হয়। এরপর আমরা দেখি মন্ত্রীর জামাইকে মারধর করা হয়েছে। এই খবর যখন মন্ত্রীর কানে যায় তখন তিনি রেগে গিয়ে এখানকার কয়েকজন অফিসারকে ট্রান্সফার করে দেন। আসলে এটিই ছিল প্রকাশের প্ল্যান, যাতে ট্রান্সফারের মাধ্যমে শত অফিসারদেরকে এই এয়ারপোর্টে আনা যায়। এরপর প্রকাশ তার সিনিয়রের হাতে 3জন অফিসারের একটি লিস্ট দেয় যাদেরকে সাসপেন্ড করা হয়েছিল এবং বলে আমার এই অফিসারদেরকেই দরকার। তখন সিনিয়র রাজি হয়ে যান। অন্যদিকে আমরা দেখি যারা এই মেয়েটিকে ধরে রেখেছিল তাদের কাছে রমেশের লোক এসে তাদের মারতে শুরু করে। তখনই তারা পালাতে থাকে এবং সেই মেয়েটিও তাদের পেছনে পেছনে দৌড়ায়। এটাই সেই দৃশ্য যেটা আমরা সিরিজের শুরুতে দেখেছিলাম। এরপর সেই মেয়েটির সঙ্গে অর্জুনের দেখা হয় এবং আমরা বুঝতে পারি অর্জুন ওই লোকদেরকে জানিয়েছিল যে মেয়েটির কাছে হেরোইন আছে, তাই তারা তাকে ধরে নিয়েছিল। যাই হোক, এবার অর্জুন রমেশকে ফোন করে বলে তুমি যদি পুরো 50 লাখ টাকা না দাও তাহলে মেয়েটিকে তুমি পাবে না। রমেশ এতে রাজি হয়ে যায় এবং তার লোক এসে অর্জুনকে 50 লাখ টাকা দিয়ে যায়। আর এরপরে অর্জুন মেয়েটিকে ছেড়ে দেয়। ঠিক তখনই অর্জুনের কাছে সিনিয়রের ফোন আসে। সেখানে জানানো হয় যে তার সাসপেনশন তুলে নেওয়া হয়েছে। এতে অর্জুন খুবই খুশি হয়ে যায়। এখানে আমরা বুঝতে পারি যে অর্জুন হচ্ছে একজন মুডি মানুষ, তার যেটা ভালো লাগে সে সেটাই করে। অর্থাৎ সাধারণভাবে সে সৎ হলেও মন চাইলে সে টাকা নিতেও পিছপা হয় না। এখানেই এপিসোড 1 শেষ হয়। এপিসোড 2 এর শুরুতে আমরা মিতালি নামের এক মেয়েকে দেখি যে একজন সবজি বিক্রেতার সঙ্গে ঝগড়া করছিল, কারণ সবজি বিক্রেতা তাকে ঠকানোর চেষ্টা করছিল। ঠিক তখনই মিতালির কাছে তার বসের ফোন আসে। তিনি জানান যে তার সাসপেনশন তুলে নেওয়া হয়েছে এবং দ্রুত ডিউটিতে জয়েন করতে বলা হয়। এতে মিতালি খুব খুশি হয়ে যায়। আসলে মিতালিও একজন কাস্টম অফিসার। এরপর আমাদের জানানো হয় মিতালি প্রতিটি দামি জিনিসের সঠিক দাম জানে, কারণ এই বিষয়টা জানা তার প্যাশন। মিতালি হচ্ছে একজন ডিভোর্সি মহিলা যে তার মেয়েকে নিয়ে থাকতেন। এরপর আমাদের তৃতীয় অফিসার রবিকে দেখানো হয় যে আজ এক কাস্টম অফিসারকে স্মাগলিং ধরতে সাহায্য করছিল। জানা যায় যে রবির পরিবার বহু বছর ধরে কাস্টম অফিসে কাজ করত এবং ঘুষ নিয়ে তারা খুব ধনী হয়ে উঠেছিল। কিন্তু এসব দেখে রবি ঘুষ নেওয়াকে ঘৃণা করতে শুরু করে। তাই যখন সে ডিউটিতে জয়েন করে তখন সে কসম খায় সে কখনো ঘুষই নিবে না। এরপর জানানো হয় যে রবি এয়ারপোর্টের কাজ করার জন্য এক মেয়ের প্রেমে পড়েছিল এবং কি তারা খুব শীঘ্রই বিয়ে করতেও যাচ্ছিল। কিন্তু বিয়ের দিন সেই মেয়ে আর আসেনি। কারণ ছিল রবি ঘুষ নেয় না। মেয়েটির মনে হয়েছিল কম টাকা বেঁচে থাকা খুবই কঠিন। এই কথা জেনে রবি খুব কষ্ট পেয়েছিল। এরপরই গল্প আবারও বর্তমানে ফিরে আসে এবং রবির চাকরিও ফিরে যায়। এভাবে আজ এই 3 বন্ধু একসঙ্গে আবার ডিউটিতে জয়েন করে। তারপর তারা 3জনই প্রকাশের কাছে আসে। সেখানে প্রকাশ তাদেরকে জানায় যে সে তাদের 3জনকে এখানে ডেকেছে কারণ তার সৎ অফিসারদের ভীষণ দরকার ছিল। প্রকাশ আরো বলে যে এখানে অনেক দিন ধরে তস্করি চলছে। এটা একটা পুরো গ্যাং এবং এই গ্যাং এর মাস্টার মাইন্ড হলো বড় চৌধুরী। এরপর সে বড় চৌধুরীকে ব্যাক স্টোরি শোনানো হয়। বড় চৌধুরী আর ছোট চৌধুরী ছিল 2 ভাই। বড় চৌধুরী ইঞ্জিনিয়ার পড়েছিল আর ছোট চৌধুরী অবৈধ কাজে জড়িয়ে টাকা কামাচ্ছিল। কিন্তু বড় চৌধুরী যখন ইঞ্জিনিয়ার হয় ঠিক সেই সময় একটা গ্যাং এসে ছোট চৌধুরীকে গুলি করে মেরে ফেলে। এটা দেখে বড় চৌধুরী খুবই রেগে যায় এবং সে তার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছোট ভাইয়ের চিতার সঙ্গে পুড়িয়ে দেয়। এরপর থেকে সে পুরো গ্যাংটাকে শেষ করে দেয় এবং ভাইয়ের বদলা নেয় এবং সেখান থেকেও সে নিজেই অপরাধ জগতে পা রাখে। পরে তার সঙ্গে কাজ করা শর্মা তাকে তস্করির কথা জানায় আর সেই মুম্বাই এয়ারপোর্ট থেকে তস্করি শুরু করে দেয়। এই তস্করির কারণে আজ বড় চৌধুরী ইতালির রাজকীয় জীবনযাপন করছে এবং তার নেটওয়ার্ক আজও সক্রিয়, যেটাকে আমাদের ধরতেই হবে। এরপর আমরা চৌধুরীর সঙ্গে মুম্বাই এয়ারপোর্ট থেকে এই তস্করি চালানো হতো। এই তস্করির কারণে আজ বড় চৌধুরী ইতালির রাজাদের মতো জীবনযাপন করছে এবং তার নেটওয়ার্ক আজও সক্রিয় আছে, যেটাকে আমাদের ধরতেই হবে। এরপর আমাদের চৌধুরীর সহযোগী সম্পর্কে জানানো হয়। তাদের মধ্যে একজন হলো আন্না, যে মধ্যপ্রাচ্যের মধ্যে থেকে মাল ভারতে পাঠায়। লন্ডনেও আছে চৌধুরীর আরেক সঙ্গী সায়েদ, যে সেখান থেকে পুরো ব্যবসায়ী চালায়। আর ভারতে রমেশ নামের এক লোক এই সব মাল ইম্পোর্ট করে। এইভাবেই তাদের মাল ভারতে আসে। এরপর প্রকাশ বলে তোমরা সবাই চৌধুরীকে ধরার প্ল্যানিং শুরু করো, আমি তোমাদের সঙ্গেই আছি। সবাই এতে রাজি হয়ে যায়। এরপর আমরা ইতালিতে চৌধুরীর বাংলোর একটি দৃশ্য দেখি। সেখানে চৌধুরী একসঙ্গে এসে তাকে জানায় যে মুম্বাই এয়ারপোর্টের নতুন অফিসার এসেছে, এখন তারা কিভাবে কাজ করবে। তখন চৌধুরী বলে চিন্তা করো না,
নিরাপদের ব্যবস্থাও করে দেব আমি। এদিকে আমরা দেখি অর্জুন একটি নতুন টিম গঠন করতে শুরু করেছে, কারণ সে পুরো তস্করিটি বন্ধ করতে চায়। এই টিমে সৎ অফিসার ছিল এবং সবাই খুব জোরে সোরে কাজ করছিল। একদিন মিতালি দেখে এক মেয়ে কিছু খেলনা ভারতে নিয়ে এসেছে। জিজ্ঞেস করলে সে বলে এই খেলনাগুলো শুধু খেলার জন্য নিয়ে এসেছে, কিন্তু মিতালি ওই খেলনাগুলোর দাম জানা ছিল, যার মূল্য প্রায় 50 লাখ টাকা। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। তখন সেই মেয়েটিও ভয় পেয়ে কাস্টমের ডিউটি দিতে রাজি হয়ে যায়। এদিকে রবি অর্জুনকে ডেকে বলে সে প্রিয়া নামের এক মেয়ের উপর নজর রেখেছে। গত 1 বছরে প্রিয়া বহুবার আলদিরা ও মুম্বাই যাতায়াত করেছে এবং অনেকবার ডোমেস্টিক ফ্লাইটও এনে নিয়েছে। তাই রবির সন্দেহ হয় যে প্রিয়া তস্করিতে জড়িত থাকতে পারে। তখন অর্জুন জানায় যে প্রিয়া ডোমেস্টিক ফ্লাইটের মাধ্যমে ভারতে সোনা আনে, আর সেই সোনাগুলো সে ফ্লাইটের টয়লেটে লুকিয়ে রাখে। এরপর আরেকজন এসে সেই সোনা নিয়ে যায়। এভাবে সেই তস্করি চলছিল। তাই আজ যখন প্রিয়া আলদিরা ও মুম্বাইতে আসে, অর্জুন তাকে ধরে ফেলে। এরপর চেকিং এর অজুহাতে অর্জুন প্রিয়ার কানে কানে বলে তোমার সব রহস্য ফাঁস হয়ে গেছে, তাই সাবধানে থেকো। আমি তোমার সঙ্গে হোটেলে এসে দেখা করব। এইখানেই এপিসোড 2 শেষ হয়। এপিসোড 3 এর শুরুতে আমরা দেখি প্রিয়া এয়ারপোর্ট থেকে বেরিয়ে যায়, কারণ অর্জুন তার সাথে রাতে দেখা করবে বলছিল। এরপর অর্জুন আমাদেরকে প্রিয়ার অতীতের কথা জানায়। প্রিয়া আগে একজন এয়ার হোস্টেস ছিল এবং সে একজন ক্যাপ্টেনকে খুব ভালোবাসত। সেই ক্যাপ্টেনই প্রিয়ার মাধ্যমে ভারতে সোনা স্মাগলার করত। একদিন অর্জুন প্রিয়াকে ধরে ফেলে এবং সোনার ব্যাপারে জিজ্ঞেস করে। প্রথমে প্রিয়া কিছুই বলে না, পরে সে জানায় যে সে ক্যাপ্টেনকে ভালোবাসত, তাই তার জন্য সে সোনা স্মাগলার করত, যাতে টাকা জোগাড় করে তারা বিয়ে করে সুখে সংসার করতে পারে। তখনই অর্জুন জানায় সেই ক্যাপ্টেনের বিয়ে আগে হয়ে গেছে এবং সে প্রিয়াকে ধোঁকা দিচ্ছিল। এটা শুনে প্রিয়া ভেঙে পড়ে এবং কান্নায় ভেঙে যায়। সে বলে সে এতদিন প্রতারণার মধ্যে ছিল। এরপর অর্জুন বলে সে তাকে ছেড়ে দেবে, কিন্তু শর্ত হলো প্রিয়াকে তার কথা মানতে হবে। এরপর যখন সে ক্যাপ্টেন আবারও প্রিয়াকে সোনা স্মাগলার প্ররোচনা দিবে, তখনই প্রিয়া সেই সোনা ক্যাপ্টেনের ব্যাগেই রেখে দেবে। ফলে চেকিং এর সময় ক্যাপ্টেন ধরা পড়ে। এরপর অর্জুন আবারও প্রিয়ার সঙ্গে দেখা করে এবং বলে তুমি কাজের মেয়ে, আমার এক মিশনে অ্যাসেট হিসেবে কাজ করবে কি? প্রিয়া বলে তুমি আমাকে এত বড় বিপদ থেকে বাঁচিয়েছো, আমি তোমার জন্য সবকিছু করতে রাজি। এরপর অর্জুন প্রিয়াকে বলে আন্নার বাতিজা রাহুলকে ফাঁসাতে হবে। এয়ার হোস্টেস সেজেই প্রিয়া রাহুলকে নিজের জালে ফাঁসাতে শুরু করে। যেহেতু রাহুল প্রায় স্মাগলিং এর কাজে ভ্রমণ করত, তাই তাকে ফাঁসানো প্রিয়ার জন্য খুবই সহজ ছিল। তাই তারা প্রায় দেখা করতে থাকে। একদিন প্রিয়া কান্নাকাটি করে বলে আমার কোম্পানি আমাকে চাকরি থেকে বের করে দিতে চায়, কারণ সে একবার স্মাগলিং করতে ধরা পড়েছে। এটা শুনে রাহুল বলে চিন্তা করো না, এই চাকরি ছেড়ে দাও, আমি তোমাকে আরেকটা কাজ দেব। এরপর রাহুল প্রিয়াকে তার চাচা আন্না ও তার সঙ্গী সুরেশের কাছে নিয়ে যায় এবং বলে প্রিয়ার কাছে নতুন নতুন স্মাগলিং এর আইডিয়া আছে। এইভাবে প্রিয়া আন্নার গ্যাংয়ের ভিতরে ঢুকে পড়ে এবং সবাই মিলে তস্করির কাজ শুরু করে। এরপর গল্প আবার বর্তমানে ফিরে আসে। প্রিয়া চুপচাপ গিয়ে অর্জুনের সঙ্গে দেখা করে। এইখান থেকে স্পষ্ট বোঝা যায় যে প্রিয়া অর্জুনকে পছন্দ করে এবং অর্জুনও প্রিয়াকে ভীষণ ভালোবাসে। এই সময় প্রিয়া অর্জুনকে একটি অফিসারদের তালিকা দেয় যারা চৌধুরীর সঙ্গে কাজ করত। তালিকার নামগুলো দেখে অর্জুনও ভীষণ অবাক হয়ে যায়। এরপর আমরা স্পয়েনে একটি দৃশ্য দেখি যেখানে চৌধুরীর সঙ্গে সায়েদ স্মাগলিং এর কাজ চালাচ্ছিল। একই সঙ্গে আমরা চৌধুরীকেও দেখি যে কিনা এক ব্যক্তিকে মেরে ফেলে, কারণ সে চুরি করার চেষ্টা করেছিল। এরপর আমরা আবারও প্রকাশকে দেখি যে অর্জুনকে ডেকে বলে একটি বড় সমিট অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই সমিটের প্রোটোকলের দায়িত্ব তাদের টিমকেই সামলাতে হবে। অর্জুন বলে এমন হলে তো চৌধুরী স্মাগলিং শুরু করে দেবে। তখন প্রকাশ বলে এটাই আসল ট্রিক, তোমরা যখন সমিটের ডিউটিতে যাবে আর চৌধুরী তখন মাল ভারতে ঢুকলে দ্রুত ফিরে এসে তাকে আটক করবে। এটা শুনে অর্জুন খুব খুশি হয়ে যায়। এরপর অর্জুন সরাসরি প্যাটেল নামের এক অফিসারের কাছে যায়, যে কিনা শুধু চৌধুরীর জন্যই কাজ করে। সে তাকে জানায় যে তাদের ডিউটি এখন সমিটে লাগানো হয়েছে, অর্থাৎ এই সময় এয়ারপোর্টের পুরনো অফিসাররাই কাজ করবে। এই কথা শুনে প্যাটেলের সঙ্গে সঙ্গে চৌধুরীকে ফোন করে জানায় 2 দিন ধরে তুমি নিশ্চিন্তে মাল পাঠাতে পারবে, কারণ সব পুরনো অফিসাররাই তখন ডিউটিতে থাকবে। এটা শুনে চৌধুরী তো ভীষণ খুশি হয়ে যায়। এরপর চৌধুরী এই খবর আন্নাকে জানায়। আন্না ও সুরেশ আর প্রিয়া মিলে স্মাগলিং এর প্ল্যানিং শুরু করে দেয়। অন্যদিকে সাইয়েদও স্মাগলিং এর জন্য লোক লাগাতে শুরু করে।
সবশেষে আমরা আন্নাকে দেখি যে এক শেখের সঙ্গে দাঁড়িয়ে আছে। আসলে এই পুরো মালটাই ছিল ওই শেখের বসের, যেটা চৌধুরী ভারতে পৌঁছে দিত এবং এর মাধ্যমে সে প্রচুর টাকা কামাতো। সব প্রস্তুতি শেষ হওয়ার পর অর্জুন প্রিয়াকে ফোন করে বলে, এখনই সেখান থেকে বেরিয়ে যাও, নাহলে তোমার প্রাণের ঝুঁকি আছে। প্রিয়া যখনই জিনিসপত্র গোছাতে শুরু করে ঠিক তখনই রাহুল সেখানে এসে যায় এবং প্রিয়াকে তার সঙ্গে যেতে বলে। রাহুলের যাতে সন্দেহ না হয় তাই প্রিয়াও তার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। পরে রাহুল বলে, চাচা বলেছে যতক্ষণ না মাল মুম্বাই ল্যান্ড করছে ততক্ষণ পর্যন্ত তুমি আমার সঙ্গেই থাকবে। অর্থাৎ আন্নার প্রিয়ার উপর ভীষণ সন্দেহ হয়েছিল। কিছুক্ষণ পরে রাহুলের গাড়ি পুলিশে ঘিরে ফেলে এবং ড্রাগস বহনের অভিযোগে রাহুলকে গ্রেপ্তার করা হয়। প্রিয়াকেও তারা ধরে নিয়ে যায়। এখানেই এপিসোড 3 শেষ হয়। এপিসোড 4 এর শুরুতে আমরা বুঝতে পারি এটা পুরোপুরি অর্জুনেরই চাল ছিল, কারণ সে ভালোভাবে জানতো প্রিয়ার প্রাণে ঝুঁকি আছে। তাই আলদিরায় ভালো পোস্টে থাকা তার সঙ্গী গোবিন্দকে ফোন করে রাহুলকে ফাঁসানোর ব্যবস্থা করতে বলে, যাতে প্রিয়াকে সে নিরাপদে বের করে নিয়ে যায়। এরপর গোবিন্দ প্রিয়াকে তার পাসপোর্ট দিয়ে বলে, তুমি এখনই ভারতে চলে যাও। গোবিন্দের টিম রাহুলকে মরুভূমির মাঝখানে ফেলে আসে, যাতে সে আন্নার সঙ্গে যোগাযোগ করতে না পারে এবং ততক্ষণে মাল মুম্বাই ল্যান্ড করে যায়। এরপর আমরা দেখি চৌধুরীর সব সঙ্গী তাদের নিজ নিজ অ্যাসেট মুম্বাইয়ে পাঠাতে শুরু করে, যাদের কাছে কোটি কোটি টাকার মাল ছিল। চৌধুরীও খুব খুশি ছিল, কারণ তার মনে হচ্ছিল এবার কাজটা হয়ে গেলে কয়েকদিনের জন্য তার টেনশনটা একটু কমবে। এর মধ্যেই ল্যান্ড করার ঠিক আগ মুহূর্তে অর্জুন সুমিত ছেড়ে এয়ারপোর্টে এসে সব অফিসারকে ডেকে মিটিং করে। অর্জুনকে দেখে ফ্ল্যাটেলের তো মাথায় হাত। এরই মধ্যে সে এখানে কিভাবে এসে গেল? তখন অর্জুন বলে, আজ এখানে কয়েক কোটি টাকার মাল ল্যান্ড করতে যাচ্ছে, তাই সবাই নিজের পণ জমা দিয়ে যাও। আজ আমরা সবাইকে হাতে নাতে ধরতে হবে। বাধ্য হয়ে ফ্ল্যাটেলও তার কথা মানতে হয়। এরপর সবাই পুরো প্রস্তুতি নিয়ে এয়ারপোর্টে পাহারা দিতে শুরু করে। প্ল্যান ছিল প্রথম যে মালটা আসবে সেটাকে যেতে দেওয়া হবে, যাতে বাকিদের কাছে সিগন্যাল যায় যে সব ঠিক আছে। পরে তাদের ধরার দায়িত্ব থাকবে প্ল্যাটেলের উপরে। এরপর চৌধুরীর প্রথম চালান এয়ারপোর্টে নামে এবং অফিসাররা খুব সহজে তাদেরকে ছেড়ে দেয়। এতে চৌধুরীর অ্যাসেটরা আন্নাকে জানায় যে সব ক্লিয়ার। তখন আন্না তো সব লোকদেরকে সেখানে পাঠিয়ে দেয়। যাদের প্রথমে ছেড়ে দেওয়া হয়েছিল তাদের ধরার দায়িত্ব ছিল প্ল্যাটেলের, নইলে তার বিরুদ্ধে তদন্ত বসবে। তাই প্ল্যাটেল তাদের পৌঁছানে ধরায়, কিন্তু তারা পালিয়ে যায়। এরপর প্ল্যাটেল গাড়িতে করে তাদের পিছু নেয়। এদিকে এয়ারপোর্টের বাকি স্মাগলাররা ল্যান্ড করতে শুরু করে। অর্জুনের টিমেরা একে একে সবাইকে ধরতে শুরু করে। চোখের পলকে কয়েকশো কোটি টাকার মাল তারা জব্দ করে। এই সাফল্য দেখে তারা নিজেরাই অবাক হয়ে যায়। অন্যদিকে প্যাটেল যখন ওই লোকদের পিছনে ধাওয়া করছিল তখন রমেশ ভাইয়ের লোকেরা তাকে ধরে ফেলে। আর এদিকে রাহুল এখনো মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছে। এরপর আমরা দেখি রমেশ ভাইয়ের লোকেরা প্যাটেলকে গুপ্তচর হিসেবে ভেবে নির্মমভাবে মারধর করতে থাকে। ঠিক তখনই রমেশ ভাইয়ের ফোন আসে। প্যাটেল বলে, আমি তো শুধু গুপ্তচর হওয়ার অভিনয় করছিলাম, আসলে কিছুই করিনি। ঠিক সেই সময় অর্জুনের টিম পুলিশ নিয়ে সেখানে পৌঁছে যায়। আসলে অর্জুন আগেই পুলিশকে প্যাটেলের উপর নজর রাখতে বলেছিল। এইভাবে প্যাটেলকেও তারা বাঁচিয়ে নেয়। আর এইখানেই এপিসোড 4 শেষ হয়। এপিসোড 5 এর শুরুতে প্রিয়া নিরাপদে ভারতে ফিরে আসে। তাকে দেখে অর্জুনও খুব খুশি হয়। এরপর অর্জুন আমাদেরকে এক ক্রিকেটারের কথা বলে যে বিদেশে 15 কোটি টাকা শপিং করেছে এবং কোনোভাবে ট্যাক্স বাঁচানোর চেষ্টা করছে। এরপর অর্জুন ব্যাখ্যা করে বা যেভাবে ভারতের কাছে আছে ঠিক তেমনি কাস্টম অফিসারদের কাছেও কুইন নামের এক এজেন্সি আছে যা বিদেশ থেকে অপারেটর করে। কোনো ভারতীয় যদি বিদেশে খুব বেশি টাকা খরচ করে তাহলে কুইন সেই তথ্য কাস্টম অফিসারদেরকে জানিয়ে দেয়। গোবিন্দ সেই কুইন এজেন্সির অধীনে কাজ করে। এরপর আমরা দেখি আন্না রাহুলকে খুঁজে পেয়েছে, কিন্তু রাহুলের অবস্থা খুবই খারাপ। অন্যদিকে এত বিশাল পরিমাণ মাল ধরার জন্য প্রকাশের টিমেরও খুব প্রশংসা হয়। এই খবর যখন চৌধুরীর কাছে পৌঁছায় তখন সে বিষম রেগে যায়। 1000 কোটি টাকার মাল ধরা পড়েছে শুনে। এরপর আমরা স্যাক্সেনা নামের এক ব্যক্তিকেও দেখি, যার সঙ্গে অর্জুনের দেখা হয়। জানা যায় যে স্যাক্সেনা আগে একজন কাস্টম অফিসার ছিলেন এবং খুব সৎ মানুষও ছিলেন, তাই অর্জুন তাকে নিজের অনুপ্রেরণা হিসেবে মেনে নেয়। এদিকে প্রকাশও তার সিনিয়রকে ডেকে পাঠান এবং বলেন, তুমি খুব ভালো কাজ করেছ। এখন ব্যাংকক একটি সমিট আছে, আমি তো ভীষণ ব্যস্ত, তাই তোমাকেই সেখানে যেতে হবে। প্রকাশও এখানে রাজি হয়ে যায়। অন্যদিকে অর্জুন প্রিয়াকে সেফ হাউসে নিয়ে যাচ্ছিল, কারণ তার জীবনে এখনো ঝুঁকি ছিল। ঠিক তখনই চৌধুরীর লোকেরা সেখানে এসে হাজির হয়। তখন জানা যায় যে এটা আসলে ছিল মিতালি, আর সত্যিকারের প্রিয়াকে সেফ হাউসে নিয়ে গেছে রবি।
অর্জুন শুধু তাদের দৃষ্টি ঘোরানোর জন্য এখানে ছিল। তখন মিতালি একা ওই লোকগুলোকে ভালোভাবে মারধর করে। এরপর রাতে সবাই আনন্দ করে রাতে, কারণ তারা এত বড় একটি তস্করি আটকাতে পেরেছে। প্যাটেলও এই কাজে সফল হওয়ায় খুব খুশি ছিল। এরপর অর্জুন প্রিয়ার সঙ্গে দেখা করতে আসে এবং তারা অনেক কথা বলে। একভাবে বলতে গেলে এখান থেকে তাদের প্রেমের গল্প শুরু হয়। পরের দিন অর্জুন ডিউটিতে এসে দেখে দুজন লোককে ভীষণভাবে মারধর করা হচ্ছে। এরা সাধারণত এয়ারপোর্টের বাইরে যাত্রীদের নিতে আসে। মারধরের পরে একজন কিছুই বলে না, কিন্তু আরেকজন ভয় পেয়ে বলে দেয় যে তারা রমেশ ভাইয়ের জন্য কাজ করে এবং সারা ভারতে মাল ছড়িয়ে দেয়। এদিকে ব্যাংককে পৌঁছানোর পর প্রকাশের কাছে একটি ফোন কল আসে। ফোনে বলা হয় যে উপরে এসে দেখা করো। সেখানে গিয়ে প্রকাশ দেখে সামনে দাঁড়িয়ে আছে চৌধুরী। এটা দেখে সে অবাক হয়ে যায়। চৌধুরী বলে সে নিজেই প্রকাশকে ব্যাংককে ডেকেছে। এরপর চৌধুরী প্রকাশকে একটি ব্ল্যাঙ্ক চেক দেয় যাতে সে তার মাল না আটকায়, কিন্তু প্রকাশ সরাসরি মুখের উপর না বলে সেখান থেকে চলে যায়। এতে চৌধুরী খুব রেগে যায়। অন্যদিকে কাস্টাডিতে থাকা সেই লোকটি রাগের মাথায় আরেকজনকেও মেরে ফেলে, কারণ সে রমেশ ভাইয়ের নাম নিয়েছিল। এরপর প্রকাশ নিজের রুমে গিয়ে তার বসকে ফোন করে এবং রেগে গিয়ে বলে কেন তাকে চৌধুরীর সঙ্গে দেখা করতে পাঠানো হয়েছে, কিন্তু বস বলে এতে সবারই লাভ আছে। তবুও প্রকাশ রাজি হয় না। এইদিকে সেই ছেলেটির তথ্য দেওয়া অনুযায়ী অর্জুনের টিম রমেশ ভাইকে ধরতে যায়। খোঁজাখুঁজির সময় অর্জুনের টিমের সদস্য কুলবীর একটি গোপন ঘরে পৌঁছে যায় এবং সেখানে গুলির শব্দ শোনা যায়। অর্জুন দৌড়ে গিয়ে দেখে রমেশ মরে পড়ে আছে আর কুলবীর পাশে কাঁদছে। অন্যদিকে কাস্টাডিতে থাকা লোকটি তার সঙ্গীকে মেরে ফেলে এবং এর দায় অর্জুনের টিমের উপর চাপায়। এতে সিনিয়র অফিসাররা অবাক হয়ে যায়। এখানেই এপিসোড 5 শেষ হয়। এপিসোড 6 এর শুরুতে প্রকাশ তার টিমের কাছে এসে অর্জুনের উপর ভীষণ রেগে যায়। এই সব কিছু কিভাবে হলো? তখন কুলবীর বলে সে শুধু রমেশ ভাইকে খুঁজতে গিয়েছিল, কিন্তু রমেশ তার দিকে বন্দুক তাক করায় দস্তাদস্তির মধ্যে গুলি লেগে যায়। সব শুনে প্রকাশ তার সিনিয়রের সঙ্গে দেখা করে। সিনিয়ররা বলে সব অফিসারের বিরুদ্ধে তদন্ত হবে, তাই কাগজে সবাইকে সই করতে হবে। কিন্তু প্রকাশ বলে এরা তো তার অধীনে কাজ করে, তাই সে দায়িত্ব সেই নেবে, না হলে সে সবাইকে বলে দেবে যে সিনিয়ররা শুধু চৌধুরীর সঙ্গে মিলেই আছে। বাধ্য হয়ে তখন সিনিয়ররা রাজি হয়ে যায়। রমেশ ভাইয়ের মৃত্যুর পর চৌধুরী তখন আরো ক্ষেপে যায়। তার সঙ্গীরা বলে এই অফিসারদের মেরে ফেলতে হবে। তখন সুরেশ বলে তার কাছে একটি দারুণ আইডিয়া আছে। এরপর আমরা দেখি চৌধুরী অর্জুনকে ফোন করে বলে আমার দলে চলে আসো, কিন্তু অর্জুন সরাসরি তাকে না করে দেয়। এরপর চৌধুরীর লোকেরা অর্জুনের টিমকে ভয় দেখাতে শুরু করে। মিতালির উপর এক লোক পানি ছড়ে বলে পরের বার চৌধুরীর সঙ্গে ঝামেলা করলে পানি নয় অ্যাসিড ছোড়া হবে। আর রবির উপর নকল গুলি চালানো হয় সতর্কতা বার্তা হিসেবে। সব অফিসাররা একসঙ্গে বসে বলে চৌধুরী সবাইকে মারার চেষ্টা করছে। তখন প্রকাশ বলে ভয় পেও না, কয়েকদিন চৌধুরীর মাল ধরবো না, না হলে সে আরো বিপজ্জনক কিছু করতে পারে, পরে এর বদলা নেওয়া যাবে। সবাই এতে রাজি হয়ে যায়। পরের দিন চৌধুরীর মাল দুজন ছেলে নিয়ে যাচ্ছিল এবং তারা ইচ্ছে করে অর্জুনকে উস্কানি দিচ্ছিল, কারণ তারা জানতো অর্জুন এবার ভীষণ ভয় পেয়েছে। কিন্তু এটা দেখে রবির রাগ উঠে যায়। সে তাদের দুজনকে ভীষণভাবে মারধর করে। এরপর অর্জুনও তাদেরকে ধরে জেলে পাঠিয়ে দেয় এবং তাদের ব্যাগ থেকে সোনা পাওয়া যায়। এই খবর চৌধুরী জানতে পেরে ভীষণ রেগে যায়। ঠিক তখনই শেখের ফোন আসে। সে বলে বস তোমাদের সঙ্গে দেখা করতে চায়, কারণ তোমাদের জন্য তার অনেক ক্ষতি হয়েছে, তাই দ্রুত আলদিরায় চলে এসো। চৌধুরীও রাজি হয়ে যায়। এরপর অর্জুন রবির উপর রাগ করছিল কেন সে ওই লোকগুলোকে মারধর করছিল। এখন চৌধুরী আর চুপচাপ করে বসে থাকবে না। রবি বলে তারা তার সততা নিয়ে হাসাহাসি করছিল, তাই সে রেগে গিয়েছিল। এরপর দুজন একসঙ্গে ড্রিঙ্ক করে এবং অর্জুন রবিকে বাড়ি পৌঁছে দেয়। এরপর রবি সে পুরনো প্রেমিকা আসে যে বিয়ের দিন পালিয়ে গিয়েছিল। সে বলে আমি তো ভেবেছিলাম সততা তো কোনো কাজেই আসবে না, কিন্তু আজ তোমার সাহস দেখে বুঝলাম তুমি কত ভালো মানুষ। রবি কোনো উত্তরই দেয় না, আর তখনই মেয়েটি চলে যায়। এরপর অর্জুন বাড়ি ফেরার সময় চৌধুরীর ফোন আসে। সে বলে তোর বন্ধু মরতে চলেছে। এটা শুনে অর্জুন দৌড়ে রবির বাড়িতে যায়। সেখানে গিয়ে সে দেখে চৌধুরীর লোকেরা রবিকে মেরে ফেলেছে। রবির লাশ দেখে অর্জুন ভীষণ ভেঙে পড়ে যায়। পুলিশের তদন্তে এসে অর্জুন সাক্সেনার সঙ্গে দেখা করতে যায়। সাক্সেনা তখন বুঝে যায় যে অর্জুন ইনফরমার সম্পর্কে জানতে এসেছে। ঠিক তখনই সেই ইনফরমারের ফোন আসে। সে জানায় এবার চৌধুরীর মাল কপি নিয়ে বেরোতে আসবে, আর সেই ইনফরমার আর কেউ নয়, সুরেশ নিজেই। এরপর আবারও অতীতে দেখানো হয় একবার সাক্সেনা তস্করির অভিযোগে সুরেশকে গ্রেপ্তার করেছিল,
কিন্তু শুধু এক শর্তে তাকে ছেড়ে দেয় যে সুরেশ তাকে সব তথ্য দিতে হবে। আর সেই কারণে সুরেশ সব খবর সাক্সেনাকে দিত। বর্তমানে এসে সুরেশ বলে, আমাকে এখান থেকে বের হতে হবে, যে কোনো সময় আমার উপর সন্দেহ পড়তে পারে। ঠিক তখনই ভেতরে ঢুকতে রাহুল সুরেশের উপর হামলা করে, কারণ চৌধুরী বুঝে গিয়েছিল সেই ইনফরমারে হচ্ছে সুরেশ। এদিকে প্রিয়াকেও চৌধুরী আলদিরে ডেকে পাঠিয়েছিল যাতে সে রাহুলের সঙ্গে দেখা করে। এসব জানার পর অর্জুনের মাথায় হাত পড়ে যায়। এরপর কফিন ভর্তি প্লেন ল্যান্ড করে এবং অর্জুনের টিম সেগুলো চেক করতে থাকে যাতে সোনা ধরা যায়। অন্যদিকে প্রকাশ অন্য কোথাও মাল দেখভাল করতে যায়। তখনই জানা যায় চৌধুরী কফিন থেকে সোনা বের করে ফার্নিচারের ভেতর লুকিয়ে রেখেছে, যেগুলো ইন্ডিয়া ইম্পোর্ট হচ্ছে। সেখান থেকে সোনা বের করার দায়িত্ব ছিল প্রকাশের। এদিকে প্রিয়া চৌধুরীর সঙ্গে দেখা করতে গেলে তার সামনে আহত অবস্থায় সুরেশকে আনা হয়। অন্যদিকে সব কফিন চেক করেও অর্জুন কিচ্ছু পায় না। তখন তার মনে হয় সুরেশ ধরা পড়ায় চৌধুরী নিশ্চয়ই সোনার জায়গা বদলে দিয়েছে। ঠিক তখনই সে দেখে আরেকটি প্লেন ল্যান্ড করেছে, সেখানে ফার্নিচার এসেছে। তাই সে ফার্নিচার এবং ফ্রেশ কন্টেন্ট পেতে পারেন।